শৈবের খুব ডিফিকাল্ট প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ। আপনি যদি হিসাব করতে যান তাহলে আসলে আমি আপনাকে বলি মানে 75-এর 15 আগস্ট সেখানে হত্যাকাণ্ড হয়েছে, আওয়ামী লীগ অপমানিত হয়নি, আওয়ামী লীগ অসম্মানিত হয়নি। শেখ সাহেব, মামুন সাহেব, আব্দুল সামাদ আজাদ, তোফায়েল আহমেদ সহ আরো বড় বড় অনেক সিনিয়র লিডাররা ছিল যাদের নিজস্ব একটা মোমবাতির সমান আলো থাকলো, আলো ছিল। বাট এখন আওয়ামী লীগের সেকেন্ড টিয়ারের কোনো পলিটিশিয়ান নাই, বরং লায়াবিলিটি আছে। এখন আওয়ামী লীগে দেখা গেছে নেত্রী একটা ইলেকট্রিসিটির মতো, আর বাকি সব ঝাড়বাতি, এবং সেক্ষেত্রে সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান আওয়ামী লীগের ওভাবে বের হয়নি। তো আমার মনে হয় আওয়ামী লীগের সামনে পলিটিক্সে ফিরে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আগামী দিনে আওয়ামী লীগের পলিটিক্সে ফেরত আসাটা, বিকজ ওই টিম আওয়ামী লীগ বানাতে পারে না। এবং লাস্টে আমার একটা ভাব ছিল যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় বসে দল চালানো বা দায়িত্ব দেওয়াটা খুব সহজ। একটা লোক পর্যন্ত একটা কথা বলার সাহস পাচ্ছে না বা একটা কথা বলছে না, বা কেন ওনার কথায় কেউ শুনবেও না। তো ওই জায়গাটাই আওয়ামী লীগের নষ্ট হয়ে গেছে। অনেকে আমি দেখি শুনে বলে আওয়ামী লীগ 5 বছর 10 বছর আওয়ামী লীগ আসলে এই মানসিকতা থাকে, তা আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অনেক মুশকিল হয়ে যাবে। আর আওয়ামী লীগের মানে রাজনৈতিক যে পারপাস গুলি ছিল সেগুলি ছিল বঙ্গবন্ধু হত্যা শেষ, সেটা বিচার শেষ, যুদ্ধাপরাধী সেই বিচার শেষ। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার মতো এখন আর কোনো কিছু নাই, যেটা আমার মনে হয় আওয়ামী লীগের যে ক্রেডিবিলিটি ক্রাইসিস টপ থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, ইজ ভেরি ডিফিকাল্ট আওয়ামী লীগের অ্যাক্টিভ পলিটিক্সে ফেরত আসে। মামলা তো এখনো আছে। প্রথমবার যে সময় আমরা কারাগারে গেলাম যে ফখরুল সাহেবের সাথে, ওই মামলাগুলি তো চার্জশিট করা, ওই মামলাগুলি এখনো আছে। পরবর্তীতে এই মামলাগুলি মনে হয় উইথড্র হয়ে গেছে 5ই আগস্টের আগে যে আমরা জেলে গেলাম, এই মামলাগুলি যে উইথড্র হয়ে গেছে। এতদিন ধরে একটা নোংরা সিস্টেম ডেভেলপ হয়েছে, আমরা যারা পলিটিক্সে আসছি আমরা সবাই সিস্টেমের পার্ট ছিলাম। তো আমার মামলা বা জেলে যাওয়াটা ওই সিস্টেমের একটা অঙ্গ। তো আমার প্রথমে অফকোর্স আমি ইউজ টু ছিলাম না, প্রথমে খারাপ লাগতো, পরে আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে এই সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আমি সবচেয়ে কম বয়সে শীর্ষ নেতা হয়ে আমি ম্যাডামের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি। প্রথম 1.5-2 বছর আমি যখন সেই মিটিং গুলিতে যেতাম আমি কোনো কথা বলতাম না, আমি শুনতাম। আমি ওই মিটিং শেষ হওয়ার পরে 15-20 মিনিট ম্যাডামের কাছে যে শিখে নিতাম যে ম্যাডাম উনি কি বললেন, এটা বলার কি এটা। ম্যাডাম প্রায় বলতো পারতো তুমি বলো, পারতো তুমি বলো। এবং দ্য স্যাক্রিফাইসেস, বিএনপি জায়গা থেকে স্যাক্রিফাইস করেছে, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস। তো আমার মনে হয় সবকিছু মিলে আই ওয়াজ ভেরি মানে হ্যাড দ্য অপরচুনিটি টু বি ট্রেইন। ম্যাডাম আমাকে 12 বছর পাশে সাংঘাতিক ভাবে যে কোনো মিটিং, যে কোনো ছোট ছোট জিনিস। এবং এর আগে শুধু ম্যাডাম বলো কোনো দেলোয়ার সাহেব, খন্দকার দেলোয়ার সাহেবের সাথে যখন আরম্ভ করেছি, উনি আমাকে পাশে বসিয়ে সাংঘাতিক ভাবে আমি নিতে পেরেছি। আমি অনেক অল্প বয়সে মন্ত্রী হওয়ার অফার পেতাম বা আপনার এমপি হওয়ার সুযোগ ছিল যদি একটু কম্প্রোমাইজ, ওই জিনিসগুলি আমার মধ্যে। আমার মনে আছে একবার সময় খন্দকার দেলোয়ার সাহেব যে কোনো একটা কারণে 111-এর সময় যে কোনো একটা মিটিং আমি যেতে চাচ্ছিলাম না, আমি একটু ভীত ছিলাম যে আমাকে ওই সরকারি গোয়েন্দা সংস্থায় বল, আমাকে দেলোয়ার সাহেব নিজে ফোন করে বললো যে এখনই যুদ্ধে যাওয়ার সময়, এখনই তোমার আমাদের পাশে থাকতে হবে, কিচ্ছু হবে না, যা হবে আমাদের সবার হবে। জেলখানায় যখন ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা যারা সিনিয়র ছিল, অ্যানি চৌধুরী সবাই ছিলেন, আমাকে ওই বিকজ আমি তো ওনাদের মতো অত সিজন পলিটিশিয়ান ছিলাম না। ম্যাডাম সবসময় আমার খবর নিত বা রাজনৈতিক বক্তব্য কোনটা দেওয়া হবে যে এই মাত্র পার্থ বলে গেল, আসলে এগুলি তো মানে $1 বিলিয়ন পলিটিক্সে তো এর চেয়ে বড়। তা আমি মনে করি আমার তো সৌভাগ্য এবং সামনে যাতে আমি এইটা সম্মানটা ধরে রাখতে পারি রাজনীতি করে, এটাই আমি আল্লাহর কাছে আশা মানে চাই। 2008-এর নির্বাচনটা ছিল ডিফারেন্ট নির্বাচন। 2008-এর নির্বাচনটাতে আমাদের নেতা কর্মী বলেন বা যাই বলেন, আমরা অ্যাটিটিউডটা বুঝতে পারছিলাম ইটস পুরো আওয়ামী লীগ প্রশাসনের। ভালো নেতা কর্মীরা সবাই জেলখানায় ছিল বা পলাতক ছিল বা আসামি ছিল। তো ওই সময় নির্বাচনের সিচুয়েশনটা আলাদা ছিল, মানে ওইটা তো কোনো নির্বাচনই ছিল না। আমি কিন্তু আপনার যদি মনে থাকে 2018 নির্বাচনে যাওয়ার বিরুদ্ধে ছিলাম। আমি বলতাম, মিটিং এ বলেছিলাম যে ম্যাডামকে এইভাবে জেলে রেখে আমরা কোনো দাবি দাবাই হলো না, কোনো কিছু হলো না, হঠাৎ করে একটু ফ্রন্ট চলে আসলো, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গেল। আমি বুঝতে পারছিলাম কি হবে নির্বাচন, তাদেরকে ভূমিকা, তারা কি ব্যাপার। আমরা বুঝি নাই যে রাতের বেলা ভরে দিবে, সেটা বুঝি নাই যে রাতের বেলা ব্যালট বাক্স ভরে দিবে, সেটা বুঝি না। আমরা মনে করেন যে হয়তো নির্বাচনের দিনে আমাদেরকে ঢুকতে দিবে না, এটা করবে না, বাট আগে থেকে যে সেটা করে বসবে সেটা আমরা বুঝি। এক সময় এক অভিনব চুরি করার কৌশল নিয়ে আওয়ামী লীগ হাজির
ছিল তারা। ইউনূস সাহেবের সাথে যখনই কথা হয়েছে ফার্স্টে আমি একটা কথা বলতাম যে দেখুন আমার আমার যে নির্বাচনমুখী সংস্কারগুলি যাতে হয় এবং কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য সরকার থাকে এরকম মেসেজ জানি মানুষের কাছে না যায়। এবং আমি মনে করে বলতাম যে আপনার উপদেষ্টার মধ্যে কিছু উপদেষ্টা থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। তো ওই জিনিসটা এখন এটা এস্টাবলিশ হয়নি। বাট এই 17 বছরে জঞ্জাল আপনি এই সরকার আসছে, আমাদের সবারই নৈতিক দায়িত্ব এই সরকারের পাশে দাঁড়ানো। দুই একটা কনস্ট্রাকটিভ বা সাংগঠনিক আপনার বস্তুনিষ্ঠ সমালোচনা আমরা করতেই পারি এই সরকারের, বাট এই সরকারের মেইন পারপাসটা হলো একটা ভালো নির্বাচন দেওয়া এবং কিছু জিনিসপত্র আছে যেগুলি ফ্যাসিজমকে আবার ক্রিয়েট যাতে না হতে দেয় সেই জিনিসটাকে যতখানি পারা। আপনি ভালো মানুষ যদি না হয় তাহলে কোনো সংবিধানে কোনো কিছু করে লাভ। আপনি পৃথিবীর সবচেয়ে বড় প্লেন নিয়ে আসেন, পাইলট ভালো না হলে আপনি চালাতে পারবেন। আমি নিজে চিন্তা করি যে কোনো ছক কেটে বা কোনো আইন বানিয়ে আপনি কোনো সময় এটাকে ঠিক করতে পারবেন। ক্ষমতা ব্যালেন্স করলে কিছু জিনিস করলে আর কোনো পলিটিক্যাল পার্টি মনস্টার হবে না বা আর কোনো দম্ভ নিয়ে বা দাম্ভিকতার সাথে দেশ পরিচালনা করবে না। তো ওনারা করছেন, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি। আমরা বলছি আমরা 25 তারিখ ওই যে নির্বাচন সংস্কারের যে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে আমরা সেটা জমা দিব আমাদের তরফ থেকে এবং আমরা সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি। ব্যাংকিং খাতে এখন 3 মাস কোনো দুর্নীতির খবর পাইনি। এটা একটা বড় ব্লেসিং। দুর্নীতিটা এত খারাপ ভাবে চলছিল এবং আপনার যারা আছে ছাত্র বলেন বা মন্ত্রী মিনিস্টারদের কোনো পার্সোনাল এরকম খারাপ কিছু আমরা শুনতে পাইনি। এই জিনিসগুলি অনেক ভালো আমাদের জন্য। হ্যাঁ, যেটা আপনার যে কারণে পুলিশের উপর এত রোষটা ছিল ওরকম 7 দিন এই দেশে ললেস থাকার পরও মোটামুটি কন্ট্রোল হয়েছে। মনে করি সরকার ভালো কাজ বা যা চাচ্ছে সেটার প্রসেসটা স্টার্ট হয়েছে। যেহেতু সংসদ কমিশনগুলি করা হয়েছে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে রিপোর্ট দিবে। আমার মনে হয় তারপরেই আমরা বুঝে যাব নির্বাচনী রোড ম্যাপটা কবে হবে এবং জনগণের ক্ষমতা কবে জনগণের হাতে ফেরত আসবে। কিন্তু আমার মনে হয় যে আজকের দিনে এই বাস্তবে এই জিনিসটাকে আপনার বাস্তবে রূপ দেওয়াটা মুশকিল হয়ে যায়। রাজনৈতিক দল করে সেটাকে এস্টাবলিশ করে, বিকজ মাথায় রাখতে হবে যে এই ছাত্রদেরকে বলেন সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। 2025 ডিসেম্বর জানুয়ারি বা 26 জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টার মধ্যে আমার মনে হয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এটা তো আমরা বলতে পারি না সরকারের সাথে কি আলাপ হয়, কি সরকারের প্ল্যান কতখানি, সরকার কি কি সংস্কারে হাত দিতে চায়, সেটাতে কতখানি সময় লাগে। আমি মনে করি সেটা সেই সময়টাই যৌক্তিক সময়। আগামীতে কি চাচ্ছি, কিভাবে চাচ্ছি, সব ধরনের কাজ আমাদের চলছে। এটা যখন রাইট টাইম আসবে আমরা অফকোর্স সেটা জাতিকে আমরা জানাবো যে আমরা কি চাচ্ছি, কিরকম করে চাচ্ছি, সামনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখি। আমরা ইনশাল্লাহ সবই জানাবো। অত্যন্ত জরুরি, বিকজ সমাজের আরো অনেক স্টেক হোল্ডার থাকে, তারা রাজনীতির এই নোংরা পরিবেশ বা ধাক্কি করে তাদের পক্ষে রাজনীতি আসা সম্ভব না। কিন্তু এই কারণে ভালো মেধার কাছ থেকে আমরা এক্সপার্টিজ বা এক্সপার্ট অ্যাডভাইস গুলি আমরা পাই না। তো আমি মনে করি উচ্চ কক্ষ হতে যদি এই ধরনের সমাজে প্রতিষ্ঠিত মানুষরা থাকে তাহলে আমাদের জন্য দেশ চালানো আরো সহজ হবে। আমরা যদি আল্লাহ যদি চায় আমরা যদি সেই সংসদে বসি, আমি মনে করি সেটা ভালো। বিএনপির এই প্রস্তাব ভালো, তবে এই জিনিসগুলি আমি মনে করি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে এগুলি চেঞ্জ করে, বিকজ দিস আর মেজর চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, তো এই সরকার না হয়ে আমার মনে হয় গণতান্ত্রিক সরকার এসে চেঞ্জ করাটা আমার মনে হয় এটা বেটার। আওয়ামী লীগ যেই কাজ করেছে আমরা বারবার ওই হৃদয় তাকিয়ে দেখবো যাতে কোনোভাবে জানি আমরা এই কাজ না করি। আপনি শুধু ওই কিতাবের দিকে তাকিয়ে যদি মনে করেন যে বাবা এগুলি করবো না, তাহলেই তো আপনি সাকসেসফুল পলিটিশিয়ান হয়ে যাবেন। যে আওয়ামী লীগ কি করেছে এই সময় ওইটা করবো না। আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ভালো গাইডলাইন এখন আওয়ামী লীগ যা যা করেছে তা না করলে অন্ততপক্ষে ক্ষমতায় নাও আসতে পারে। সো ইটস নো মোর পলিটিক্সে থাকে সাম দাম দ্বন্দ্ব ভেদ। আওয়ামী লীগ নিয়ে আসছে খুন গুম। পলিটিক্সে আইদার সাম থাকবে, দাম থাকবে, কিনে নিবেন বা খাতির করবেন বা দ্বন্দ্ব করবেন বা ভেদ করবেন, এই চাণক্যের এই কথা। আর আপনি সাম দাম তো না, একটা হলো আমি আর একটা হলো দামি। ক্যারেক্টারই চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশে। তো আমি তাই বলছি যে আওয়ামী লীগকে সবসময় স্মরণে রাখতে হবে, যার কারণে আপনি ওই ভুলগুলি না করেন। দেখুন, আমরা প্রতিশ্রুতিতে এরকম থাকবে যে আমরা এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে আমরা ইচ্ছা করলেও দুর্নীতি না করতে পারি।
সো সিস্টেম ডেভেলপমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। সো আজকে যেমন মিডিয়ারা যখন ওপেন হয়ে গিয়েছে অনেক কিছু, এখন আওয়ামী লীগের ব্যাপারটা হলে আওয়ামী লীগ একটা বেহায়া রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছে। মিডিয়া লিখলেও আওয়ামী লীগ দুর্নীতি করবে। আমি বলতাম না যে খুল্লা দুর্নীতি করবে। যার 5 টাকার মালিক নেই, যে একটা বাল্ব কোনোদিন লাগায় নেই, উনি পাওয়ার প্ল্যান্টের মালিক। যে একটা 5 টাকা ব্যাংকে নাই, ব্যাংকের মালিক হয়ে গেছে। এটা সবাই জানতো। দরকার ছিল কি এরকম দুর্নীতি করার? এরকম দরকার ছিল না। তো এই যে মানে স্টেট প্যাট্রোনাইজ দুর্নীতি, এবং আমরা চাই যে এই দেশে আমরা এটা প্রস্তাবে দিচ্ছি, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আমরা এটা প্রস্তাবে দিব, আমাদের প্রস্তাবে এটা খুব ইম্পর্টেন্ট যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের বদনাম হয়, এই যে মন্ত্রী একজন যাবেন, উনি 700 বাড়ির মালিক, বিদেশি পত্রিকা ওনার নাম আসছে, এতে আমার দেশের কি রেপুটেশন নষ্ট হচ্ছে না? তো ওনাকে তো আপনি অর্ডিনারি চোর হিসাবে ট্রিট করতে পারবেন না। ইজ আ স্পেশাল চোর, এন্ড ফর দ্যাট ইউ নিড স্পেশাল ল। ইন্টারমিডিয়েটের ছেলে যে স্ট্যান্ডার্ড ছিল, আমি বলবো না সবাই খারাপ, বাট জেনারেলি ওই স্ট্যান্ডার্ড কিন্তু এখন অনেক লো হয়ে গেছে। সো এটাও কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকার জন্য এই জিনিসটাকে সবসময় তারা করে, যে মেধা যাদের থাকে তাদেরকে দাবিয়ে রাখার। এবং আরেকটা